প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনা ধর্মীয় অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সাথে আছি আমি মুকসিমুল হাসান। দর্শক, আমরা এমন একটি সময়ে আলোচনাটি করছি যখন বাংলাদেশের নির্বাচনের বলা যায় যে এক ধরনের নির্বাচনের পথেই হাঁটছে বাংলাদেশ। আবার সেই সঙ্গে সংস্কার ইস্যুতেও জাতীয় ঐকমত্য কমিশন খানিকটা এগিয়েছে, কিন্তু আবার কেন যেন শেষ মুহূর্তে অনেকটা আটকে গেছে। যদিও এই ইস্যুতে আমরা জানি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছিলেন যে এটি জুলাইয়ের 16 তারিখের ভিতরে তারা করার সর্বোচ্চ চেষ্টা করবেন। সর্বোচ্চ যদি না হয় তাহলেও সেটি যেন জুলাইয়ের 31 তারিখের ভিতরে হবে। কিন্তু এবং সবশেষ তিনি বলেছিলেন যে 5 আগস্টের ভিতরে এটি হবেই, কিন্তু আমরা সেই জুলাই সনদে এখনও দেখিনি। আমরা দেখেছি ঘোষণাপত্র হয়েছে, কিন্তু জুলাই সনদের অগ্রগতি হয়নি। নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে বেশ কিছু জায়গায় আটকে আছে। জুলাই সনদ কেন এখনও প্রস্তুত হলো না, রাজনৈতিক দলগুলো কেন সেখানে সাইন করছে না, আনুপাতিক হারে নির্বাচন নাকি ভোটানুপাতিক হারে নির্বাচন হবে, নাকি যারা সর্বোচ্চ ভোট পাবে তারা নির্বাচিত হবে, সংবিধানের কোন ধারাগুলো সংস্কার হবে, সংস্কার সবগুলো কি নির্বাচনের আগে হবে নাকি পরেও হবে, বা যে ইস্যুতে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই ইস্যুতে তারা যখন ক্ষমতায় যাবে কি করবে, ইত্যাদি নানা বাস্তবতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমরা বলা যায় দুজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক বামে রয়েছেন সালেহ উদ্দিন, তিনি রাজনীতি বিশ্লেষক এবং রাজনীতি এবং সংবিধান বিশ্লেষক এবং একই সঙ্গে নির্বাহী সম্পাদক দৈনিক ইত্তেফাক। এবং তারপর রয়েছেন জাবেদ রাশিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের আলোচনায়। আমি সালেহ ভাই আপনার কাছেই বেশি জানার আগ্রহ, কিন্তু আপনার অনুমতি থাকলে আমি একটু প্রথম প্রশ্নটা জাভেদকে করতে চাই। জাভেদ, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা নিজে না থাকতে পারলেও ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে 6 কমিশনের যারা প্রধান ছিলেন তাদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। দ্বিতীয় ধাপে আমরা দেখলাম মোট 23 দিন বসেছেন এবং বসার পথে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তারপরে আরও প্রায় 1 মাসের মতো চলে যাচ্ছে, আমরা সনদের কোনো অগ্রগতি জানি না। আসলে কেন এই সনদটি সই হচ্ছে না কিংবা জাতির সামনে আসছে না? দেখুন, আপনাকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ঐকমত্য কমিশনে আমরা বিভিন্ন রাজনৈতিক দল তারা যে বৈঠকগুলো করেছি, প্রায় দ্বিতীয় দফার বৈঠক কিন্তু প্রায় 2 মাস ধরে হয়েছে। 23 দিন হলেও, 23 কার্যদিবস হলেও, এটা 2 মাস ধরে চলেছে এবং সকাল থেকে সন্ধ্যা, কখনো কখনো রাত অবধি 10টা-11টা পর্যন্ত চলেছে। এবং এই দীর্ঘ আলোচনায় সব রাজনৈতিক দল একসাথে বসে সবাই সবার জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে একটা জায়গায় আসা যায় কিনা সেই চেষ্টা করেছে। এটাকে আমি সাধুবাদ জানাই এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতান্ত্রিক চর্চার জন্য এই একসাথে বসাটা খুবই প্রয়োজনীয় ছিল এবং এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে এক ধাপ এগিয়ে দিবে বলে আমার বিশ্বাস। এখন এই দীর্ঘ আলোচনায়, প্রায় 23 দিনের আলোচনায় আমরা যে সকল বিষয় একমত হলাম, কিন্তু কেন তাহলে সনদ হচ্ছে না? এখানে মূল সমস্যাটা যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে এর বাস্তবায়ন প্রক্রিয়া। এখন যখন আমাদেরকে প্রথম এই সংস্কারের বিষয়গুলো আমাদেরকে দেয়া হলো, তখন সেখানে যে সকল বিষয় আমরা প্রায় 166টা বিষয় স্প্রেডশিট পেয়েছিলাম, সেখানে প্রত্যেকটা বিষয়ের বিপরীতে কিভাবে এগুলো বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে ছিল, আপনার কিছু অপশন ছিল, 6টা অপশন ছিল। যেমন গণপরিষদ কাম পার্লামেন্ট, পরবর্তী সংসদ, গণভোট, এরকম অধ্যাদেশ, এরকম 6টি অপশন ছিল। কিন্তু পরবর্তীতে আমরা যখন আমাদের দলের সাথে যখন ঐকমত্য কমিশনের 1-to-1 বৈঠক হয়েছে এলডি হলে, তখনও আমরা কমিশনকে বলেছিলাম যে আমরা তো কথা বলছি সবকিছু নিয়ে আসলে, কিন্তু আমাদের মনে হচ্ছে আসলে বাস্তবায়ন প্রক্রিয়ায় গিয়ে মূল সমস্যাটা বাধবে। সেখানে আসলে সব রাজনৈতিক দলকে একমত করা যাবে কি না সেটা নিয়ে আলোচনা করাটা দরকার এবং সেই নিয়ে আপনাদের ভাবনা কি। তখন আমাদেরকে কমিশন থেকে জানানো হলো যে এটা তো অনেক জটিল একটা বিষয়, তো এটা যদি আমরা প্রথমেই নিয়ে আসি দেখা যাবে যে ঐকমত্যের জিনিসটা পুরোটা ভেঙে যাবে। তো এই জন্য তারা আমাদেরকে বললো যে আমরা আগে বিষয়গুলোতে ঐকমত্যে আসি, দেন আমরা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে আমরা কথা বলবো সেটা নিয়ে। কিন্তু এই কমিশনের বৈঠক চলাকালীন সময়েই 1টি বা 2টো বৈঠকের পরপরই আমরা দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা তিনি লন্ডন সফর করলেন এবং লন্ডন সফরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন যে আপনারা মানে জনগণ রাজনৈতিক দলের কাছ থেকে ওয়াদা নেন যে তারা যেসব বিষয় একমত হয়েছে তারা যেন সেগুলো বাস্তবায়ন করে। মানে যদি এই কথা হয় তাহলে ঐকমত্য কমিশনের আসল দরকারটা কি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন।
দ্বিতীয়ত হচ্ছে এই ঘোষণার পরপর আমরা সেটা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম সেই কমিশনে থাকা অবস্থায়, এবং কমিশনকে যখন আমরা বললাম যে এটা তাহলে বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে, তারা আমাদেরকে একটা খসড়া দিল, একটা প্রাথমিক খসড়া সেই কমিশনের বৈঠক চলাকালীন অবস্থায়। সেখানে তারা একটি পদ্ধতির কথা বলেছিল, যে পদ্ধতিটি হচ্ছে পরবর্তী সংসদ 2 বছর মেয়াদে এই পুরো বিষয়টা বাস্তবায়ন করবে, এবং আমরা সাথে সাথে সেটার তীব্র বিরোধিতা করেছি এবং আমরা প্রত্যাখ্যান করেছিলাম সেই খসড়াটা। এবং আমাদের কাছে মনে হয়েছে সেই খসড়াটা অনেকটা ওই লন্ডন সফরের যে প্রধান উপদেষ্টার ভাষণ সেটারই প্রতিফলন, এবং আমাদেরকে মনে হয়েছে যে না, এই সংস্কার বিষয়টা আসলে পরবর্তী সংসদে ঠেলে দিয়ে এবং 2 বছরের একটা টাইম স্পেন দিয়ে এটাকে আসলে হালকা করে ফেলা হবে, এবং সংস্কার আদৌ বাস্তবায়ন হবে কি না এটা নিয়ে আমাদের মধ্যে একটা সংশয় রয়েছে। সেই জায়গা থেকে আমরা এই ব্যাপারটার প্রতিবাদ জানাই এবং কমিশনকে বলি যে এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা কি ভাবছে এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমাদের আসলে আরও আলোচনা করা দরকার। কমিশন জানালো যে 31 জুলাইয়ের মধ্যে তারা আলোচনা শেষ করতে চায়, সেই জন্য 31 জুলাইয়ের মধ্যে যে সকল বিষয় ঐক্যমত্য হওয়া সম্ভব তারা সেই সকল বিষয় শেষ করেছে। এবং শেষ দিনে যখন আমরা এই আবেদনটা জানালাম যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমাদের কথা বলা দরকার, তখন কমিশন থেকে জানানো হলো যে আমাদেরকে একটা খসড়া তারা দিবেন, যে দীর্ঘ আলোচনা হলো 23 দিনের, সেই খসড়ায় তারা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে লিখবেন এবং আমাদেরকে খসড়াটা পাঠালে আমাদের জবাবের ভিত্তিতে তারা একটা চূড়ান্ত জুলাই সনদ তারা তৈরি করবেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে 2 দিন আগে একটি জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলকে দেয়া হয়েছে। সেই খসড়াটি পেয়ে আমরা আমাদের হতাশার কথা জানিয়েছি। আসলে যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই আটকে আছে পুরো বিষয়টা, মানে আমি সব কিছু করলাম কিন্তু জিনিসটা কিভাবে সম্পন্ন হবে সেটাই আসলে আমি একমত হতে পারলাম না, তখন তো পুরো জিনিসটাই আসলে আটকে যাবে। এবং এই যে দীর্ঘ আলোচনা, দীর্ঘ সময়, কার কারণে আটকে আছে? না, বাস্তবায়ন প্রক্রিয়া, আমি তো বাস্তবায়ন প্রক্রিয়া একমত হওয়া যাচ্ছে না কেন সেটা জিজ্ঞেস করছি। সেইটা নিয়ে তো আলোচনাই হয়নি। না, এই শেষের দিকে তো আমি যতটুকু মনে করি ঐকমত্য কমিশনের শেষ দিকে জামাত প্রস্তাব করেছিল এগুলো হতেই হবে, তা নইলে আমরা এই প্রয়োজনে মামলা পর্যন্ত করব, এটি পর্যন্ত বলেছি। এটি শেষ দিনে আলোচনা এসেছিল এবং আমরাও কমিশনকে জানিয়েছি যে এটা আলোচনা করতে হবে, কিন্তু কমিশন থেকে বলা হয়েছিল না, আমরা 31 জুলাইয়ের মধ্যে আসলে বিষয়গুলো শেষ করতে চাই, বাস্তবায়ন নিয়ে আমরা পরে কথা বলবো। এবং যেহেতু কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে, আমি আশা করি কমিশন আবার সব রাজনৈতিক দলকে ডাকবে এবং সব রাজনৈতিক দল একসাথে বসে হয়তো একটা পথ বের হবে। আচ্ছা, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু সালেহ ভাই আপনার কাছে এই কাছাকাছি একটা বিষয় নিয়ে জানতে চাই, সেটি হচ্ছে যেটি একেবারে শেষে যে কথাটি আমরা বলছিলাম যে ঐকমত্য কমিশনের 2য় দফার আলোচনার একদম শেষ দিন 23 তারিখে 23তম দিনে আমরা দেখলাম এবং 22তম দিনেও দেখলাম যে জামাত সহ এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, বলা যায় যে বিএনপি এবং তার সমমনা 12 দলীয় একটি জোট আছে তারা ছাড়া বেশিরভাগ দলই বলল যে এটির একটি আইনি ভিত্তি ছাড়া যদি এটি এভাবে চলে যায় তাহলে সেটি এক্সিকিউট নাও হতে পারে ভবিষ্যতে। তো আসলে আইনি ভিত্তি কি জরুরি, নাকি আপনার কাছে কি মনে হয়, নাকি নির্বাচনের পরেও এটি সব দল মিলে সই করে নির্বাচনের পরে এটি কার্যকর হতে পারে? না, ধন্যবাদ। এবং জাবেদ অত্যন্ত বয়সের তুলনায় অত্যন্ত বিচক্ষণ। আমি তার আলোচনাগুলো ঐকমত্য কমিশনে অনেক সময় শুনেছি, আর আপনার প্রশ্নগুলো যৌক্তিক। আমি এর আগে একটা কথা বলে নেই। আমার কাছে যেটা মনে হয়, এই মুহূর্তে একটা নেগেটিভ প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপি শুধু নির্বাচন চায় আর দ্রুত ক্ষমতায় যেতে চায়, আর এনসিপি জামাত তারা কিভাবে নির্বাচনটা পিছাইতে চায় এই লক্ষ্যে তাদের কার্যক্রমগুলো পরিচালিত হয়। এটা দেশে একটা নেগেটিভ আছে। আমি জানি না জাবেদ এটা স্বীকার করবেন কি করবেন। আপনার কি মনে হয় নেগেটিভ সত্য কিনা? আমার কাছে মনে হয় সত্য। আর আপনি যেখানে বললেন, কারণ আমরা দেখতেছি বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতায় বসার উষালগ নেই 3 মাস, ও 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে ফেলছে। এই 3 মাস আজকে 1 বছরে গেছে। ও সেই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটা গণ-অভ্যুত্থান হয়েছে, তার যে কি প্রভাব এবং এটা কি পরিস্থিতি, 2000 লোক শহীদ হয়েছে, প্রায় 25 থেকে 30,000 লোক আহত হয়েছে, তারা তখন এটা অনুধাবন করতে পারে নাই। তাদের একমাত্র চিন্তা হইল একটা নির্বাচন, ক্ষমতায় যাওয়া। এবং নির্বাচনটা বাংলাদেশে খুব জরুরি, এটা সত্য। 16 বছর ধরে বাংলাদেশে নির্বাচন হয় না। আর শুরু থেকেই
এখন পর্যন্ত আমার কাছে একজন সাংবাদিক হিসাবে, আমি কোনো দলের সঙ্গে কোনো কালে যুক্ত ছিলাম না, মনে হয় এনসিপি এবং জামাত চেষ্টা করতেছে নির্বাচনটাকে বিলম্বিত হোক। এর কিছু কারণ আছে। কারণ হলো স্বাভাবিক একটা ধারণা আমাদের সমাজে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে। এনসিপির একটা যৌক্তিক কারণ আছে, তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান করছে, এই সংস্কারের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। কিন্তু একই সঙ্গে মনস্তাত্ত্বিক দিক হইল যে বিএনপি ক্ষমতা আসলে যে এনসিপি ক্ষমতার যে সুবিধা, যে লাভালাভ, সেগুলো তো সে বঞ্চিত হইতে পারে। অন্যদিকে জামাত, আপনি ওই কয়েকদিন আগে একটা রিপোর্ট পক্ষে কি একটা ফেসবুকেই দেখলাম মজার একটা, যে বিএনপি শুধু ট্রাক স্টেশন দখল করে আর জামাত দখল করে সব বিশ্ববিদ্যালয়। সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় এবং বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গায় জামাত বসে আছে। এই সরকার আসার শুরুতেই নিয়ম কানুন, আইন কানুন কি আছে জানি না, ইসলাম ব্যাংক তার দখল করে ফেলছে। দখল করছে না পুনরুদ্ধার করছে? আপনি পুনরুদ্ধার বলতে পারেন, পুনরুদ্ধার করতে দখল করা লাগে না? না, দুইটা টার্মের ভিতর তো টাইমে আপনার কথাটা মানলাম, আমি মনে করি পুনরুদ্ধারই করছে। করছে তো, জুলাইয়ের অভ্যুত্থানটাই হয়েছে জাতীয় ঐক্যের মাধ্যমে। জাতীয় ঐক্য, এরকম ঐক্য বাংলাদেশের ইতিহাস আর কখনো হয় নাই। এই ঐক্যে আস্তিকরা ছিল, নাস্তিকরা ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, মাদ্রাসার ছাত্ররা ছিল, এবং বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক ছিল, বামপন্থী, ডানপন্থী, এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ছিল। এরকম একটি মহা ঐক্যর মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদের বিদায় নিছে। এই ঐক্যটাকে আমরা বিকশিত করতে পারি না। সালেম ভাই, এখানে একটা প্রশ্ন একটু জানার আগ্রহ, আমি যতটুকু একটু জানার আগ্রহ এইখান থেকে, যে এরকম একটা অভ্যুত্থান আমরা জানি যে বিপ্লব মানে আইনের উৎস, তো এরকম অভ্যুত্থান নিজেই কি ইটসেলফ একটা সংবিধান না? আচ্ছা শুনেন, আমি যখন ঢাকায় আসতেছিলাম 5ই আগস্টের পরে 6 তারিখেই, জি, তখন ওই যে ইউনূস সাহেবের নাম প্রস্তাবনাটা আসলো, জি, তখন আমি সিঙ্গাপুরে বসে একটা রিপোর্ট লিখলাম যে পার্লামেন্ট, এমপিরা সব পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকারটা কি পদ্ধতিতে হবে? জি, আমি বলছিলাম 2টি পদ্ধতিতে এই সরকার হইতে পারে। প্রথম, এটা একটা গণ অভ্যুত্থানের একটা বিপ্লবী সরকার হইতে পারে, জি, এবং এই বিপ্লবী সরকারের এটা রিপোর্ট ছাপা হয়েছে ইত্তেফাক এবং মানবজমিনে, রিপোর্ট না, একটা কলামের মতো। জি, এটা হয়েছে এবং আরো দু এক জায়গা থেকে এই দাবি আসছিল। আচ্ছা, এবং একটা বিপ্লবী সরকার হবে, এবং এই বিপ্লবী সরকার পরিচালিত হবে বিপ্লবী মানে বিপ্লবীদের নিয়ে গণ অভ্যুত্থান বিধিমালা দ্বারা। আচ্ছা, আচ্ছা, যেমন মার্শাল ল হইলে জি, জি, দেশ পরিচালিত হয় মার্শাল ল প্রক্লামেশন দ্বারা, জি, তাহলে চলবে কিভাবে? গণ অভ্যুত্থান বিধিমালা, এটার নাম হবে গণ অভ্যুত্থান বিধিমালা। এবং এই সব বিধিমালা, এটা ডিটেল যাই না, এবং তার শপথ হবে শহীদ মিনারে। আরেকটি হতে পারে, এটা সংবিধানের যে ব্যত্যয় ঘটেছে, জি, যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, মন্ত্রীরা পালিয়ে গেছেন, পার্লামেন্ট বাতিল হয়ে গেছে, এখানে কিছু সংবিধানের যে ধারাবাহিকতার তার ব্যত্যয় করছে। যদি আপনাকে সংবিধানে শাসন করতে হয়, তাহলে 106 অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের অনুমোদন নিতে হবে। এই সরকার করলো কি? সংবিধানটাকে অনুসরণ করলো। তারা 106 অনুযায়ী আপিল বিভাগের অনুমতি নিল। আপিল বিভাগ বলল যে তুমি একটা সরকার গঠন করো, রাষ্ট্রপতিকে বললো, অন্তর্বর্তীকালীন সরকার। তারপরে কি হলো? বঙ্গভবনের শপথ হইল এই সংবিধান দিয়া। এই সংবিধান রক্ষা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিধানের অঙ্গীকার করলেন কারা? যারা এই উপদেষ্টা পরিষদে ছিলেন, তারা জুলাই অভ্যুত্থানের 2 জন সেই শপথ নিয়েছেন। তার মানে আমরা এটা সংবিধানের শাসনের মধ্যে ঢুকাইছি। সালে ভাই, আমরা যদি
এই জায়গাটা না যেতাম তাহলে রাতারাতি 3 দিন আমরা দেখলাম কোনো সরকার নাই, 16 বছর একটা শাসন ছিল, তারপরে বিপ্লবী সরকার যদি হতো বা এইভাবে যদি দেশকে আসলে মানে বিপ্লবী সরকার হলে সবকিছুই চেঞ্জ করে দিত। না, আমি আপনাকে বলি, আমরা একটু আপনার কাছে সারা পৃথিবীতে এই ধরনের বিপ্লব তো হয়েছে অনেক জায়গায় হয়েছে। তারা কিভাবে চলছে? এই পদ্ধতিতে চলছে। আর্থসামাজিক বাস্তবতা আমাদের এখানে মার্শাল লইলে কিভাবে চলে? সংবিধান দিয়ে চলে। জেনারেলরা প্রক্লামেশন জারি করেন, আর এই প্রক্লামেশনটা মানে বিধিমালাটা জারি করবেন হচ্ছে এই যে বিপ্লবী কাউন্সিল হবে বা গণ অভ্যুত্থানের যে সরকার হবে তারা। এবং এইটি আদালত আইনগতভাবে স্বীকৃত, উচ্চ আদালতের রায়ে বলা আছে গণ অভ্যুত্থান মানে গণ অভ্যুত্থানকে মানে গণ অভ্যুত্থান মানে জনগণের অভ্যুত্থান। জনগণের উপরে পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র সার্বভৌম হলো জনগণ, এই সংবিধান না। এই জনগণের জন্যই সংবিধান বানানো হয়, কিন্তু এটা হয় নাই। হয় না হয়ে কি হয়েছে? সংবিধানের সরকার হয়েছে। সংবিধানের কিছু ব্যত্যয় আছে, কিন্তু সংবিধান আছে, জীবিত আছে। কি ব্যত্যয় হয়েছে? 90 দিনের মধ্যে নির্বাচন, সেটা হয় না। ফলে এখন সমাধান এই সংবিধানের মধ্যে খুঁজতে হবে, এছাড়া কোনো পথ নাই। কেন পথ নাই? ডক্ট্রিন অফ নেসেসিটি। আমি বলছি ডক্টর নেসেসিটি সংবিধান দেওয়া হয় না, সংবিধানকে দিয়ে। তাহলে আপনার এই সংবিধানে তো নির্বাচিত, এই সংবিধানে তো বলা আছে অনির্বাচিত কেউ থাকতেই পারবে না। আমি বলি মার্শালের সময় কি হয়? সংবিধান স্থগিত হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এখন সংবিধান তো জীবিত, আপনি তো সংবিধান রক্ষার শপথ নিছেন। এখন ডক্টর নেসেসিটি কখন হয়? যখন সংবিধানে কিছু থাকে না। যেমন 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যখন দেখলেন সংসদ নাই, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, মন্ত্রীরা পালিয়ে গেছে, তখন কি করতে হবে? তখন অ্যাপিলেট ডিভিশনে মতামত দিছে। আপনার যে কথা সংবিধানে লেখা আছে ওটার জন্য ওটা লাগে না, তাইলে আপনাকে এখন প্রশ্ন হইলো তাহলে এটা বাতিল করতে হবে। বাতিল কি প্রক্রিয়া হবে? ইউনূস সাহেবের তখন বাতিল করার ক্ষমতা নাই, রাষ্ট্রপতির বাতিল করার ক্ষমতা নাই। তারপরও আমরা ধরে নিতে পারি করতে পারে সমস্ত রাজনৈতিক দল, বিপ্লবীরা ঐক্যমত হইয়া, সকলে ঐক্যমত হইয়া, 2 জন ঐক্যমত হবে আর 3 জন হবে না তা না, কারণ এই বিপ্লব সকলে মিলে করছে। সকলে ঐক্যমত হইয়া যদি রাষ্ট্রপতিরে বলে যে বাংলাদেশের সমস্ত জনগণ এবং সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছি, এটা বাতিল করেন, নতুন সংবিধান করব, তখন থেকে চলবে। কিন্তু এটা নতুন সংবিধান করলে আমার তো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এইখানে বেশ কয়েকটা প্রশ্ন আমার তৈরি হয়েছে, আমি একটু পরে আপনার কাছে সেগুলো উত্তর নেব। যে রাষ্ট্রপতির কাছেই আমি কেন যাব? আমি যদি সংবিধানকে পজ করি বা এটাকে বাতিল করতে চাই, তাহলে রাষ্ট্রপতি তো সংবিধান আমি পরে আমরা একটু পরে এটার উত্তরে নিব, যেহেতু রাষ্ট্রপতি নিয়ে এখনো অনেক আলোচনা আছে। আমি একটু পরে আসি, আমি একটু জাভেদকে কয়েকটা প্রশ্ন এটা উত্তরটা দিয়ে দিই। প্রথমত গণ অভ্যুত্থানের সরকার তো হয় নাই। তখন হয় এই গণ অভ্যুত্থানের সরকার হয়েছে, বিপ্লবী সরকার হয়নি। গণ অভ্যুত্থানের সরকারই হয় নাই। আচ্ছা, গণ অভ্যুত্থানের বিপ্লবের জুলাই অভ্যুত্থানের 2 জন প্রতিনিধি এখানে গেছে মাত্র। সরকার হয়েছে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যেটা রাষ্ট্রপতি দ্বারা গঠিত। এবং জানেন কি ভয়াবহ ঘটনা আছে? রাষ্ট্রপতি চাইলে এই সরকার বাতিল করে ডেফিনেটলি পারে। এবং আরো কি আছে জানেন? ওখানে লেখা আছে দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য। ফলে এখানে কিছু আমাদের ভুল হয়ে গেছে। এখন আমাদের কিভাবে, আমরা যে এতদিন সংস্কারের আলোচনাটা করলাম, এখন আমরা কিভাবে এটা বাস্তবায়ন করব, এটা ভাবে আবেগে হীন রাজনৈতিক স্বার্থে চিন্তা করলে হবে না। এটা একটা খোলা মন নিয়ে আলোচনা করে পথ বা করতে হবে। পথ আছে, জাভেদ দেন কথা বলবো। সেটা নিশ্চয়ই পথ আছে, আমি সেটা নিয়েও একটু পরে আলোচনা করবো। জাভেদ, আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা দেখলাম যে গত 4 মাস ধরে বলা যায়, বিশেষ করে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আমরা বাহ্যিকভাবে আপনাদের প্রতিক্রিয়া পাইনি। আমরা প্রতিক্রিয়া পেয়েছিলাম জামাতের, এবং তারা একদিন ঐকমত্য কমিশনের প্রতিবাদ হিসেবে যায়নি। কিন্তু হঠাৎ কী এমন হইলো যে আপনারা একযোগে এখন এই মুহূর্তে এসে বলা শুরু করলেন যে লন্ডনে সিজদা দিয়ে আসার পর থেকেই প্রধান উপদেষ্টা তার তরিকা বদলে গেছে বা হয়ে গেছে। এবং একই সঙ্গে এটাও জানতে চাই যে আপনারা কি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আছে কিনা? যদি না থাকে সেক্ষেত্রে সংস্কার ইস্যুতে আপনারা এখনো অনেক পরামর্শ দিচ্ছেন, করছেন নাকি আসলে একটু জানি আগে তারপরে পরে? আচ্ছা, না, সেখানে একটা বিষয় একটু বলে রাখি। আপনি যদি ওই ঐকমত্য কমিশনের যে ঈদের ঠিক পরপরই যে বৈঠকটা প্রথম শুরু হলো, সেই বৈঠকের দিনেই কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে
আমাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ আমি ছিলাম। আমরা মিডিয়াতে সেটা ওই কমিশনে থাকা অবস্থায় ওই বৈঠকের ভাষণের এবং প্রধান উপদেষ্টার যে ভাষণ, যে আপনারা ওয়াদা নেবেন জনগণের কাছ থেকে, তারপর সংস্কার হবে পরবর্তী সরকারের কাছ থেকে, সেটা কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছিলাম সেখানে তাৎক্ষণিকভাবে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে কমিশনের বৈঠকে 2 দিন আলোচনায় উঠে গিয়েছিল এরকম, আমি আলোচকদের নাম না বললাম, যে তারা বলছিল যে এই সংস্কার তো আসলে আমরা বুঝতেছি পরের সংসদেই হবে। আমি সাথে সাথে সেটার প্রতিবাদ করেছিলাম এবং আমার প্রতিবাদ স্বরূপ বিএনপির যিনি ছিলেন তিনি সহ, আলী রিয়াজ ভাই সহ, তারা কিন্তু তখন বলেছিলেন যে হ্যাঁ আমরা এই শব্দটা ব্যবহার করব না যে পরবর্তী সংসদে হবে, আমরা বলবো যে পরবর্তীতে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা এটা ঠিক করবেন কিভাবে এটা হবে। তো যাতে আমাদের যে গণপরিষদের দাবি সেটাও যাতে থাকে বা অন্যদের দাবি, উনি মাঝামাঝি একটা অবস্থানে ছিলেন। আমরা কিন্তু প্রতিবাদ করেছি। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বললেন যে হঠাৎ করে এখন কেন এসেছে, এখন না, আসলে এটা এই প্রতিবাদগুলো কিন্তু আমরা জানিয়ে আসছিলাম সেই প্রথম থেকেই। সেই বৈঠকের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমরা বলেছি, হয়তো এখন আমাদের কানে অফিশিয়ালি আসেনি। আচ্ছা, অফিশিয়ালি বলতে আপনারা হয়তো এখন দু একজনের কাছ থেকে একই রকম ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন তার জন্য হয়তো মনে হচ্ছে, কিন্তু এই আমাদের যে জুলাই পদযাত্রা সেখানেও কিন্তু আমাদের আহ্বায়কও কিন্তু বিভিন্ন জায়গায় এই কথা বলেছেন, জুলাই পদযাত্রার মধ্যেও। হ্যাঁ, তো আমরা কিন্তু সেই বৈঠকের বিরুদ্ধে কথা বলে আসছি। একটু জানতে চাই, আপনাদের কাছে কি মনে হয় যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার এক ধরনের একটা ওই লন্ডন বৈঠকের পরে এক ধরনের একটা কি বলা যায় বোঝাপড়া হয়েছে, এবং সেই বোঝাপড়ার ভিত্তিতে কোনো সংস্কার ছাড়া একটা নির্বাচন হয়ে যেতে পারে, এরকম মনে হয় কিনা? মানে সেটা যদি উনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে ধরেন সবগুলো রাজনৈতিক দলকে ছেড়ে যদি উনি ইলেকশন করতে চান, সেটা তো আরেকটা আবার আমার সেই 2018 ইলেকশনের একটা পুনরাবৃত্তি হবে। না, সব দল হয়তো গেল, কিন্তু মানে সব দল হয়তো মানে নির্বাচন থেকে বয়কট করতে চাবে না, ধরেন নির্বাচন বয়কট করতে চাবে না, কিন্তু আমরা যতটুকু বুঝেছি ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে অন্যান্য দলগুলোর সাথে যখন আমরা বসেছি, তাদের সাথে যখন বোঝাপড়াটা হয়েছে, কথা বলেছি, দেখেন অনেক রাজনৈতিক দলের কিন্তু দীর্ঘদিনের লড়াই আছে। আমরা যে দাবিগুলো এখন হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে তুলেছি, এরকম অনেকের দাবি কিন্তু রাজনৈতিক লড়াই আরো দীর্ঘদিনের। আমরা যদি বাম রাজনৈতিক দলগুলোর কথা বলি, এই পিআর পদ্ধতি নিয়ে তারা কিন্তু অনেক আগে থেকে সংগ্রাম করে আসছে। দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে অনেক রাজনৈতিক দল অনেক দিন ধরে সংগ্রাম করে আসছে, তারা তাদের রাজনীতি করে আসছে। এখন আমাদের যেটা মনে হচ্ছে যে না, এখানে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি এবং তার সাথে সমমনা, ওই যে আপনি যে বললেন যে 12 দলীয় জোট এবং সম্মিলিত মনে হয় জাতীয়তাবাদী সমমনা জোট, এরকম 2টা জোট বাদে আর এনডিএম সম্ভবত ববিহাজে যে এনডিএম, এরা বাদে মোটামুটি কিন্তু পুরো হাউস এই সংস্কারটা চায়। এবং আরেকটা জিনিস হচ্ছে সংস্কারটা রাজনৈতিক আইনি ভিত্তি সংস্কার তো সবাই চায়, সবাই চাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমার মনে হয় যে সংস্কারটাকে যদি আসলে কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না হয়, আইনি ভিত্তি দেওয়া না হয়, বা সংস্কারটাকে টেকসই করার যদি কোনো প্রক্রিয়া যদি এখন ঠিক করা না হয়, ইলেকশনটাতে আসলে কোনভাবে যাবে বা হবে কিনা, কি হবে, এটা নিয়ে একটা সংশয় কিন্তু থেকে যায়। আচ্ছা, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আপনারা কি শুধু উচ্চকক্ষেই চান? আমরা শুধু উচ্চকক্ষেই চাই। এইটা কি আপনাদের নতুন স্ট্যান্ড না শুরু থেকেই ছিল? আমাদের শুরু থেকে। আমি আরেকটু বলি আপনাকে, আপনি যখন কথা প্রসঙ্গে আসলো যে আমরা কি নির্বাচন পেছানোর জন্য এখন হঠাৎ করে সংস্কারের কথা বলছি কি না, সালে ভাই এই কথাটি বলেছিলেন, আমি সেটার জবাবে আপনার এটার সাথে একসাথে মিলিয়ে বলি। সেটা হচ্ছে আমাদের নাগরিক পার্টি হওয়ার আগে আমাদের কিন্তু একটা নাগরিক কমিটি ছিল, জাতীয় নাগরিক কমিটি। যখন আমরা সেপ্টেম্বরে প্রেসার গ্রুপ হিসেবে আমরা যখন প্রতিষ্ঠা পেলাম, প্রেসার গ্রুপ হিসেবেই আমাদেরকে, আমরা যেদিন প্রতিষ্ঠা পাই, আমি তো সেই 55 জনের একজন প্রথম, তখন সেই শহীদ মিনারে আমাদের যে নতুন যাত্রাটি শুরু হলো, সেখানে কিন্তু প্রথমেই বলা ছিল যে ফেসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতেই আমরা আমাদের এই নাগরিক কমিটির কিন্তু সূচনা শুরু হয়। তো আমাদের সেই দাবির প্রেক্ষিতে আমরা সেই নাগরিক কমিটি থাকা অবস্থায় যখন আমাদেরকে এই আপনার বিভিন্ন কমিশনগুলো থেকে চিঠি দিয়ে তাদের রিপোর্টের ব্যাপারে জানানো হয়, আমরা কিন্তু তখন আমরা লিখিতভাবে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা লিখিত দেই। এবং সেখানে এই যে দাবিগুলো আমরা এখন মৌলিক সংস্কারের রূপরেখা হিসেবে নিয়ে এসেছি, সেই দাবিগুলো কিন্তু তখন নাগরিক কমিটি থাকা অবস্থায় আমরা দিয়েছিলাম। সংবিধান সংশোধন থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া, বিচার ব্যবস্থা, সবকিছু আমরা কিন্তু লিখিতভাবে তাদেরকে দিয়েছি বিস্তারিত। তারপর যখন কমিটি নাগরিক পার্টি হলো, নাগরিক পার্টি হওয়ার পর কমিশন থেকে যখন আমাদেরকে জানানো হলো অফিসিয়ালি, আমরা কিন্তু সেগুলোতে প্রথম থেকে পার্টিসিপেট করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় সরকারকে এবং কমিশনকে সহযোগিতা করার চেষ্টা করেছি। জামাত ইসলাম আপনি বললেন যে একদিন তারা যায়নি প্রতিবাদ স্বরূপ। আমরা একটা জিনিস, আমরা যে হাউসের যে সেন্টিমেন্ট ছিল আমরা দেখেছি, আমরা যদি একদিন না যেতাম বা আমরা যদি সভাটা বর্জন করতাম, কমিশনটা ভেঙে যেত। আমরা চেয়েছিলাম না, আলোচনাটা জারি থাকুক। রাজনীতির বাইরে মোহাম্মদ ইউনূসকে তো বলা হয়, যেটা নিয়ে অনেক বিএনপি সহ অনেক দল খেপাও, যে
কিভাবে উনি বলে যে স্টুডেন্টরাই তাকে বসাইছে, সবার সমর্থন ছিল, এবং আমরা জানি যে সেই মধ্যরাতে বা শেষ রাতের দিকে একটি সংবাদ সম্মেলন করে বলা হলো যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই চাই। আপনারা যাকে চাইলেন তিনি আসলো, তিনি নিজেও অনেক সংস্কারের গল্প শোনাইলেন, নতুন বাংলাদেশ করার কথা বললেন, তাহলে হঠাৎ করে কি মানে প্রধান উপদেষ্টা হয়তো উনি ওনার হয়তো আস্থার অভাব উনি দেখেছেন, উনি হয়তো আপনাদের পরে হতাশ কি না, আমাদের উপর না, উনি রাষ্ট্র চালাতে গিয়ে রাষ্ট্রযন্ত্রের উপর হয়তো হতাশ হয়ে পড়েছেন। রাষ্ট্র ঠিকভাবে তো চলছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর সংস্কারের যে প্রক্রিয়া কিংবা জনপ্রশাসন, সবকিছু মিলিয়েই আবার রাজনৈতিক দলগুলোর যে বিভেদ, সেটা রাজপথে আসা, সবকিছু মিলিয়ে হয়তো উনি আস্থার জায়গাটা হারিয়ে ফেলেছেন। এই আস্থার জায়গা খুঁজতেই উনি হয়তো লন্ডনে গিয়েছেন, আমাদের ধারণা এরকম। তাহলে এখন হচ্ছে ধরেন আপনার কথায় যেটা এরকম মিনিং দাঁড়ায় কিনা যে তার মানে একটা আস্থার সংকট, বা উনি বুঝতেছে যে এই অবস্থায় মানে সামগ্রিক পরিবেশ খারাপ, একটা নির্বাচন দিয়ে বিদায় নেই, এরকম এটা ওনার মনে হতে পারে, এটা আমি বলতে পারি না। আপনাদের কি এরকম মনে হয় কিনা, মানে আপনার কথার অর্থ কি এরকম কিনা? আমরা ভাবছি, আমরা অনেকটাই সেরকমই ভাবছি যে লন্ডন বৈঠকের পর সংস্কারের চাইতে উনি নির্বাচনের দিকে বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা। যেমন প্রেস সচিবের একটি বক্তব্যে আমরা দেখেছি, সেখানে বলা হয়েছে যে 5 তারিখের পরে, 5 আগস্টের পরে ওনাদের সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, মানে নির্বাচনের অধ্যায় শুরু হলো। তাহলে প্রথম অধ্যায়ের অর্জনটা কি? প্রথম অধ্যায় ছিল সংস্কার আর বিচার, সেটার অর্জনটা কি আসলে? তো সেই জায়গায় তো এই সরকার পুরোপুরি ব্যর্থ, কারণ সংস্কারটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে নাই, বিচারটাকেও দৃশ্যমান করতে পারে নাই। তো তাহলে যে দ্বিতীয় অধ্যায়টা উনি শুরু করলেন, এবং আমি আরেকটা জিনিস বলি এই ফাঁকে বলা দরকার, সেটা হচ্ছে এই সরকার 106-এর অধীনে গঠিত হলেও এই সরকারের পূর্ণ ম্যান্ডেট কিন্তু হচ্ছে সংবিধানের 7-2 জনগণের অভিপ্রায়, দ্য উইল অফ পিপল। এটা কিন্তু এই সরকারের গঠনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। যদিও সংবিধানের দোহাই দিয়ে 106 নিয়ে আসা হয়েছে, কিন্তু জনগণই তাকে বসিয়েছে। জনগণের ম্যান্ডেট কিন্তু সংস্কারের। আপনি এখনও সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করেন, আমরা তো অভ্যুত্থান পরবর্তী সময় তো সংস্কারের একটা তো আকাঙ্ক্ষা চাহিদা ছিলই, কিন্তু সেই আকাঙ্ক্ষা চাহিদা কিন্তু এখনও বিরাজমান। আমি যদি ঐকমত্য কমিশনের বৈঠকগুলোর কথা বলি, গ্রামে গঞ্জে চায়ের দোকানে ঐকমত্য কমিশনের মিটিং, তারা সারাদিন ব্যাপী সিনেমার বদলে সেগুলো চলেছে, মানুষ সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে। গ্রামে গঞ্জে মানুষ পিআর একটা যে পদ্ধতি আছে সেটা নিয়ে এখন আলোচনা হয়, চর্চা হয়। তো সংস্কারটা কিন্তু সাধারণ মানুষও চাচ্ছে, আমরা সেটাও বুঝতে পারি। তো সেদিক থেকে উনি যখন হঠাৎ করে একটা অধ্যায় শেষ করে দিয়ে আরেকটা অধ্যায় শুরু চলে গেলেন, তাহলে আগের অধ্যায়টার আসলে সমাপ্তিটা কি, বা ওটা আসলে পরিণতিটা কি, সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। ওকে, আমরা আরও কিছু প্রশ্ন আপনার কাছে করবো, তার আগে একটু সালেবের কাছে আবার একটু ঘুরে আসি। সালে ভাই, আপনার কাছে একটু পিআর পদ্ধতিটা যেহেতু এসছে, এটা নিয়ে একটু জানতে চাই ছোট্ট করে। বাংলাদেশের এই বাস্তবতায় এখন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটিতে কি আপনার মনে হয় যে পিআর পদ্ধতিতে বাস্তবায়নযোগ্য কিনা? আচ্ছা, আমি কিছু কথা আগে, হ্যাঁ, এটা তাহলে বলেন, আমরা বিরতির পরে এই প্রশ্নের উত্তর নেব। এখন আপনি যেগুলো উঠেছে সেগুলো একটু কথা বলে দিই। লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিছেন, এটা খুবই আপত্তিকর একটা শব্দ। কার প্রতি এটা বললেন? প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কার হাতে পায়ে ধরে এখানে আসেন নাই, অনুরোধ করে আনা হয়েছে, তাকে হাতে পায়ে ধরে আনা হয়েছে। এবং আপনি খেয়াল করেন, ওই যে বললাম মনস্তত্ত্বর দিকটা খেয়াল করেন, নির্বাচন দীর্ঘায়িত হলে উনি চেয়ারে থাকবেন, তাইলে নির্বাচন দেরি হইলে উনি চেয়ারে, উনি যদি লুবি হবেন তাহলে উনি তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার চিন্তা করতেন না। কথাটা বুঝছেন? আমাদের তাড়াতাড়ি নির্বাচনটা তো সমস্যা না, সমস্যা হলে সংস্কার বাস্তবায়ন। উনি যখন মালয়েশিয়া গেলেন, কয়েকটা জিনিস খেয়াল করেন, তখন উনি সিঙ্গাপুরে একটা নিউজ এজেন্সি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো লাভ নেই। তারেক রহমানের সঙ্গে যখন বৈঠক করলেন, তখনও তিনি 2টে শর্তের উপরে রেখেছেন। এই আমি মনে করি তাদের ক্ষমা চাওয়া উচিত, একজন সম্মানিত ব্যক্তিকে এদেশে এনে তারপরে তার সম্পর্কে খারাপ মন্তব্য করা। তার সম্পর্কে তো এর আগে বিএনপিও খারাপ মন্তব্য করছে, একই যারাই করুক, যখনই যার স্বার্থের আঘাত লাগে আমি এটাই বলতে চাচ্ছি, যারাই করুক। এখন কথাটা হলো আমাদের সংকটটা কি, সংস্কারগুলো বাস্তবায়ন করা। সংস্কারের আমি আমাদের এখানে বসার আগে আমরা বলছিলাম সংস্কার কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, তার সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা তার কাঠামো ঘোষণা করছেন।
এর আগে বলে নেই, ঐকমত্য কমিশন সম্পর্কেও জাবেদ বলেছেন যে জুলাই লন্ডন বৈঠকের পরেও ঐকমত্য কমিশনও মনে হচ্ছে যে নির্বাচনের দিকে দ্রুত যাচ্ছে, এরকমই কিছু একটা। কি বলছেন আপনি ঐকমত্য কমিশন নিয়ে? সেখানে কয়েকটা রাজনৈতিক দল বলছে যে পরবর্তী সংসদেই হয়তো এই বাস্তবায়নটা হবে, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছিলাম, সেটা বলেছি। আচ্ছা, উনি একটা উদাহরণ দিয়ে বলছেন ঐকমত্য কমিশন 2 বছর মানে বাস্তবায়নের কথা বলতেছে, এটাতে তিনি হতাশা প্রকাশ করে বলছেন। আমি এটা বলিনি একটু? জি প্লিজ। এই ঐকমত্য কমিশনে যারা আছেন তারা সবাই অরাজনৈতিক ব্যক্তি, এদের কোনো রাজনৈতিক স্বার্থ পরিচয় নাই, এমনকি এদের অধিকাংশ এটাকে বিএনপি মনে করে তাদের লোক না, বলেনি। মানুষের ত্রুটি বিচ্যুতি থাকে, সব চাহিদা একসঙ্গে পূরণ হয় না। ইউনূস সাহেব যে টার্মস অফ রেফারেন্সটা ঘোষণা করলেন, সেখানে কি বললেন? যেগুলা ঐকমত্য হবে সেগুলা যখন আইন দিয়ে বাস্তবায়ন করা দরকার সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা দরকার সেটা তাৎক্ষণিকভাবে করব, যেগুলা পরে বাস্তব দরকার তাটা দলিল করে ফেলব। এই ছিল টার্মস অফ রেফারেন্স। এখন কোনো বিষয় পৃথিবীর সমস্ত রাজনৈতিক দল একমত হবে না, আর একদিনে সকল অর্জন সম্ভব না, কথাটা বুঝাইতে পারছি? এই জায়গায় মোটামুটি 70% ক্ষেত্রে ঐকমত হয়েছে, 70%। উচ্চকক্ষ নিয়েও ঐকমত হয়ে গেছে। উচ্চকক্ষ পিয়ার, এই যে বললাম পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হবে, আনুপাতিক ভোটের ভিত্তিতে। বাংলাদেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল মানছে, বিএনপি মানে নাই, সবচেয়ে বড়টাই মানে নাই, সবচেয়ে বড়টা মানে নাই। কিন্তু ঐকমত্য কমিশন কিন্তু তার সিদ্ধান্ত ঘোষণা করছে, জাবেদ জানেন, যে পিয়ার পদ্ধতি উচ্চকক্ষ। বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু ঐকমত্য কমিশন কিন্তু পিয়ার পদ্ধতি উচ্চকক্ষে থাকবে, এটা ঘোষণা দিচ্ছে। ভাই সালেহ ভাই, একটু জানার জন্য, যেখানে আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, আপনি ধরেন বিএনপি, আপনি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন যে না আমি উচ্চকক্ষে আমার নিম্নকক্ষের সংসদ সদস্যের হার অনুযায়ী আনবো, ভোটের হারে আনবো না, আপনি আপনার দল জিতলো, তাহলে আপনি নোট অফ ডিসেন্ট এক্সিকিউট করবেন না? কথাটা এই জায়গায় আছে। এরকম কিছু কিছু জায়গায় বিএনপি 70 অনুচ্ছেদের নোট অফ ডিসেন্ট দিচ্ছে না, 70 অনুচ্ছেদ তারা সত্য সাপেক্ষে আরো দুইটা শর্ত বেশি দিয়েছে, দুইটা বিষয় বেশি দিয়েছে আর কি। তারা 70 অনুচ্ছেদ অনুমোদিত হয়েছে, ঐকমত্যের ভিত্তিতে হয়েছে। আমি এবি পার্টি, আমি কোনো দলকে ছোট করছি না, কিংবা সিপিবি, এদের নোট অফ ডিসেন্টকে যতটা গুরুত্ব দেই, মানে এটা আমার ব্যক্তিগত মত হইতে পারে, অতীতের বাংলাদেশের নির্বাচনের রেজাল্টগুলো দেখে বিএনপির নোট অফ ডিসেন্ট তো একটু ভিন্ন মাত্রা যোগ করে নাকি? 70 অনুচ্ছেদ প্রসঙ্গে কথা বলছিলাম। না, 70 অনুচ্ছেদ ছাড়াও তারা অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, পিআর নিউ নোট অফ এনসিসিতে দিয়ে আছে। এখানে আবার কিছু ইও আছে যে বিএনপিকে কিভাবে বাধ্য করা যায়, তার চিন্তাও আছে। কিরকম? জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি, যেমন ধরেন এই ঐকমত্য কমিশনে সব বিষয়ে আলোচনা হয়েছে, সংসদ নির্বাচন কি পদ্ধতিতে হবে এই প্রস্তাবনা নাই, এটা নিয়ে আলোচনাও হয় নাই। শুধুমাত্র তাদের প্রস্তাবনায় ছিল 100টা নারী আসন, সেটা থেকে তো সরে আসছে শেষ পর্যন্ত, সেটা থেকে সরে আসে, কিন্তু তারা এই প্রস্তাবনাই হাজির করে নাই। কেন? সকলে, এনসিপিও চেয়েছে, সকলেই চাইছে সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হয়ে যাক। এখন জামাতের রাজনৈতিক আলোচনা আছে, যদি বিএনপি পিআরএ না মানে উচ্চকক্ষে, তাহলে আমরা নিম্নকক্ষে পিআর চাইব। আমি মনে করি এই দুইটার মধ্যে একটা সমাধান হবে। আমি বিএনপির পরশু দিনই কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আমি একটা বিকল্প প্রস্তাব দিয়ে আসছি। কিরকম? সেটা হলো 50% আনুপাতিক ভোটের ভিত্তিতে হবে, 50% হবে সংসদের প্রাপ্ত আসনের ভিত্তিতে। নতুন একটা প্রস্তাবে চেষ্টা করা যে বিএনপি যেন তবু এটা মানে, সবাই যেন কিছু ছাড় দেয়। কেন? আমরা যেন একটা জাতিকে একটা অস্থিরতার মধ্যে, একটা নৈরাজ্যের মধ্যে না ফেলাই। আপনাকে আমি বলি, এইগুলা যদি বাস্তবায়ন না হয় তো দেশ একটা নৈরাজ্যের মধ্যে যাবে। আচ্ছা, এই সঙ্গে সালেহ ভাই আরেকটা জিনিস একটু জানতে চাই। ধরেন নির্বাচন কমিশন যেটা সংস্কার, সেই ইস্যুতে রাজনৈতিক দলগুলো প্রায় কাছাকাছি আসছে, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ভেতরে বিএনপি শুধুমাত্র এই একটা প্রতিষ্ঠান মনে করে সংসদের মাধ্যমে হওয়া উচিত, বাকি সবগুলো আগের যে নিয়ম সেভাবে হওয়া উচিত। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের যিনি প্রধান থাকবে বা দুর্নীতি কমিশন চলবে একটা আইনের মাধ্যমে, কিন্তু তার নিয়োগটা হবে মূলত রাষ্ট্রপতি নিয়োগ দেয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, সেভাবেই দেবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেভাবে না, বিএনপি সেটা করে নাই। না, বিএনপি শুধুমাত্র না 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 না, কমিশন বাদে বাকি সবগুলোর ব্যাপারে দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে। জি ভাইয়া, মানে ওই যে আপনারা যেটা আমি প্রশ্নটা করি, তারপর আপনি বুঝবেন ভাই। না না, সবগুলাতে দেয় নাই, কিছু আছে আমি নামগুলোই বলি। কিছু আছে প্রেসিডেন্টের কাছে অলরেডি চলে গেছে। না না, সেটা না, সেটা আমি বলি দুদক, পিএসসি, ন্যায়পাল, আর হচ্ছে আপনার মহা হিসাব নিরীক্ষক। হ্যাঁ, আমি যেটা প্রশ্নটা আমার ছিল, প্রশ্নটা হচ্ছে আমরা তো আগের বাংলাদেশ দেখেছি, তাই না? এখন নতুন বাংলাদেশেও যদি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সরকারের পক্ষেই কথা বলে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সরকারের পক্ষেই কথা বলে, উচ্চকক্ষ মানে এই ঐকমত্য কমিশনের প্রস্তাব যেটা প্রেসিডেন্ট দিবেন। না না, প্রেসিডেন্ট না, ওটা হচ্ছে একটা বডি দিবে আর কি, বডি দিয়ে আলাদা প্রত্যেকটা আলাদা আইন করার কথা হয়েছে। ওটার মধ্যে প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্টের নেতৃত্বে কমিটি কয়েকটা, আপনি দেখবেন। সেটাই বলছি, সেখানে আমার প্রশ্ন হচ্ছে এনসিসি করলে সমস্যাটা কি? আপনি সবেরই আলাদা আলাদা ভাবে মানতে চাচ্ছেন, কিন্তু এনসিসি করতে চাচ্ছেন না। এটা জবাবটা আমি একটু দেই, আমি একটু যদি ভাই অনুমতি আচ্ছা ভাই, সালে ভাই একটু জাবেদ বলেন। আমি সেটা হচ্ছে যখন এনসিসির ধারণাটা নিয়ে আসা হলো যে আপনার যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো তো সৃষ্টি হয়েছে আসলে এক্সিকিউটিভকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য। আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে, ধরেন দুর্নীতি দমন কমিশন সৃষ্টি হয়েছে সরকারের যেসব প্রতিষ্ঠান আছে তারা যদি দুর্নীতি করে সেটা তদন্ত করার জন্য। তেমনি মানবাধিকার কমিশন সৃষ্টি হয়েছে যদি সরকার মানবতা বিরোধী কোনো কাজ করে, মানুষের মৌলিক অধিকার হরণ করে, সেটাকে তদন্ত করার জন্য, সেটার ব্যাপারে কথা বলার জন্য। এখন তো আমরা তখন চেয়েছি যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যার কাজ হচ্ছে এক্সিকিউটিভকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য, এগুলোর নিয়োগ, আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেন, যেখানে প্রধানমন্ত্রীর পরামর্শটা বাইন্ডিং, রাষ্ট্রপতি সেটা মানতে বাধ্য। দুইটা ছাড়া ওটা তো প্রধানমন্ত্রীর নিয়োগ আর প্রধান বিচারপতি, হ্যাঁ, সেটা বাদে। তার মানে প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি নিয়োগটা দেন একদম, ঠিক আছে? তো আমরা সে কারণে বলছিলাম যে আমাদের দাবিটা ছিল এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অবশ্যই এক্সিকিউটিভের নিয়োগের থেকে বাইরে আনতে হবে। এটার জন্য এমন একটা বডি, নিউট্রাল বডি, যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যেখানে লেজিসলেটিভ থাকবে, জুডিশিয়ারিও থাকবে। তো তিনটা বিভাগেরই যদি লোক এখানে থাকে, তারা মিলে একটা একমত হয়ে এই নিয়োগগুলো দিবেন। তো সেখানে এনসিসির ধারণাটা ছিল এরকমই। তো তখন অনেক রাজনৈতিক দল এটা বললো যে যেহেতু এটা নাম ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটা কি কোনো সুপ্রা বডি হয়ে যায় কিনা, এটা কনস্টিটিউশনের উপরে কোনো বডি হয়ে যায় কিনা, নামটা যেহেতু এরকম, যেহেতু অনেক কনস্টিটিউশনাল কোর্ট কিন্তু অনেক জায়গায় আছে। হ্যাঁ, তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা তখন একটা প্রস্তাব দিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি নাম চেঞ্জ করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই নাম দেন। বিএনপি সেখানেও আপত্তি জানালো। বিএনপি আসলে মূল আপত্তি ছিল অধিবেশনটাই ওয়াকআউট করে বের হয়ে আসলো, এবং তাদের মূল আপত্তির জায়গা ছিল তারা এটা এক্সিকিউটিভের বাইরে নিতে চান না। তারা মনে করেন যে এটা যদি এক্সিকিউটিভের বাইরে চলে যায়, এক্সিকিউটিভের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, এক্সিকিউটিভ দুর্বল হয়ে যাবে, এটা বলেছেন সালাউদ্দিন আহমেদ একদম ডিরেক্টলি। তো আমাদের কথাটা সেখানেই, এক্সিকিউটিভের কাজ তো এটা না। এই প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়েছে এক্সিকিউটিভকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখার জন্য, অনেকটা ওয়াচডগ হিসেবে কাজ করবে। তারপর কমিশন তখন আবার বিএনপিকে রাজি করানোর জন্যই তারা তখন প্রতিষ্ঠানগুলোকে আলাদা আলাদা করে ফেললো, যে প্রতিষ্ঠান আলাদা থাকবে, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি তখন বললো যে শুধু নির্বাচন কমিশনে রাজি হব, বাকি কোনোটাতে আমি কথা বলবো না, রাজি হব না। তো এই হচ্ছে আর কি সর্বশেষ না, এই যাবে যথার্থই বলছেন। এই আওয়ামী লীগ ফেসিবাদ হইল কিভাবে? সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ করতে হয়ে গেলেন প্রধানমন্ত্রী। যাই কমিটি থাকুক, যা কিছুই থাকুক, সার্চ কমিটি থাকুক, যাই কিছু থাকুক, 48 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী যা দেন তাই প্রেসিডেন্ট করেন। ফলে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেল। এখানে দলীয় পান্ডা গুন্ডা, হ্যাঁ, তারা এখানে বসে গেল। ফলে আমি মনে করি এই সব জাতীয় প্রতিষ্ঠান, যেগুলো বিএনপি প্রতিদিন বলতেছিল যে আমাদের সমস্ত জাতীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। কি কি জাতীয় প্রতিষ্ঠান? আমাদের পাবলিক সার্ভিস কমিশন, এটা জাতীয় প্রতিষ্ঠান। এখানে যদি যেটাকে কেন্দ্র করে আজকে কোটা আন্দোলন হয়ে গেল। তারপরে আমাদের দুর্নীতি দমন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো, এটা আমি ওই অডিটর জেনারেল ট্রিব্যুনালটাকে এত গুরুত্ব দিই না। হ্যাঁ, তারপরে নির্বাচন কমিশন ইত্যাদি ব্যাপারে আমি মনে করি এমন একটি বিধান থাকা দরকার, যেটা আমাদের রাজনৈতিক কর্তৃত্ব থাকা উচিত না। কেন রাজনৈতিক কর্তৃত্ব থাকবে? প্রধানমন্ত্রীর বিচার যদি বিরুদ্ধে অভিযোগ যদি তদন্ত করতে না পারে, তাহলে প্রধানমন্ত্রী বিরুদ্ধে লাগলে তদন্ত করলে, আমরা এই আলোচনা সারা জীবন শুনছি যে এগুলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে। তাহলে এইটার অংশ ধরে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা দেখলাম 90-এর অভ্যুত্থান, এবং সেটি বলা যায় যে এক ধরনের স্বৈরাচারের বিপক্ষেই সে অভ্যুত্থানটি হলো। এবং তারপরে আমি যদিও ওই সময় অনেক ছোট, কিন্তু বই পড়ালেখা করে যতটুকু বুঝলাম,
তাতে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কিংবা আগে যে ধরনের সরকার ব্যবস্থা ছিল তাতে রাষ্ট্রপতি এক ধরনের একনায়ক হয়ে যাচ্ছে, যে কারণে আমরা সংসদীয় গণতন্ত্রে আসলাম, এসে সবগুলো দায়িত্ব আবার দিয়ে দিলাম প্রধানমন্ত্রীর কাছে। এখন আবার সেগুলো সরাতেও দিচ্ছি না, আমরা কি আরেকটা অভ্যুত্থানের অপেক্ষা করছি? এখন আমি আপনাকে বলি, এই যে কয়েকটা বিষয় মোটামুটি তো আলোচনা প্রায় শেষ পর্যায়ে, দুটা কাজে আছে তারা। একটা হলো কিভাবে বাস্তবায়ন হবে, এইটা জায়গায় আছে। আর একটা হলো যে বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে এগুলা নিয়ে রাজনৈতিক দলগুলো আরো বসতে হবে। কিন্তু রাজনৈতিক দল তো আসলে বসে না, ঐকমত্য কমিশন ডাকলেই বসে। আজকে এত বড় একটা গণঅভ্যুত্থান হইলো, আজকে জামাতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস আছে, কিন্তু তাদের সঙ্গে কোনো ওয়ার্কিং রিলেশন এখন নাই। এনসিপির সঙ্গে নাই, এনসিপিও সম্পর্ক রাখে নাই, বিএনপিও সম্পর্ক রাখে নাই। আমার মনে হয় একটা আন্তরিক পরিবেশে রাজনৈতিক দলগুলো বসা দরকার। বসে এগুলো একটা সময় তো আমাদের আছে, আমাদের তো নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের 3rd উইকে, করলেও কোনো অসুবিধা হবে না। ফলে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এখন আমরা একই সঙ্গে দুইটা কাজ করতে পারি। জাবেদ যেহেতু আছেন এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং তিনি কিন্তু এনসিপির থেকে ওই মিটিংয়ে প্রতিনিধিত্ব করে নেতৃত্ব দেয়, অন্যরা গরাজিত থাকেন কিন্তু জাবেদ সবসময় থাকেন। তো আমি মনে করি দুইটা কাজ একসঙ্গে চলা উচিত। একটা হলো কিভাবে বাস্তবায়ন হবে এই কাজটা রাখা, আর হলো যেসব বিষয় বিশেষ করে কয়েকটা মোটা দাগের জাতীয় প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলা কিভাবে রাজনৈতিক কর্তৃত্বের বাইরে রাখা যায় এটা নিয়ে আরো আলোচনা করা উচিত। আরেকটা বিষয় দেখেন, এই উচ্চকক্ষ, এটা কিন্তু বিএনপি শুরু করছিল, তাদের প্রস্তাবনা ছিল বহুকাল আগে থেকেই, তাদের 31 দফায় আছে। মানে ক্ষমতার ভারসাম্য ছাড়া বাংলাদেশে কেন উচ্চকক্ষ লাগবে, তাদের 31 দফায় আছে। ভাই এখানে এই জায়গায় দলীয় লোক বসানোর দরকারটা কি? এইখানে এই জায়গায় তো এই উচ্চকক্ষ যদি বিএনপির বিরুদ্ধে সবাই চলেও যায় তাও তো কিছু যায় আসে না। তো বিএনপি বা যে দলটা সরকার, আমি বিএনপি বলি, যে দলটা ক্ষমতায় থাকবে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কেন হবে না? লোয়ার হাউস কারণ এই কাজটার সঙ্গে আমি যুক্ত ছিলাম, তো এই প্রস্তাবনার সঙ্গে আমি যুক্ত ছিলাম, দূরে থাকি আর কি। আমি শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনার পরে একটা জায়গায় তাদেরকে বলছি যে বিএনপিকে মানাইতে হইলে এক কাজ করি, আমরা সংবিধান সংশোধনী ছাড়া আর কোনো বিষয় রাখি না, তাইলে উচ্চকক্ষটা মানবে। আরেকটা করি, উচ্চকক্ষটা হবে আসলে একটা জাতীয় বিতর্ক সভা, এবং দেখেন নিম্ন কক্ষে যে আইনগুলা হবে এগুলা কিন্তু উচ্চকক্ষে বাতিল করতে পারবে না। উচ্চকক্ষে এই আইনগুলা যাবে, উচ্চকক্ষে আলাপ আলোচনা করবে, জাতি জানবে যে এখানে ত্রুটি বিচ্যুতি ছিল। এরপরও যদি এই ত্রুটি বিচ্যুতি তারা সংশোধন না করে, জাতি জানবে, ভোটের মাধ্যমে তার বিচার হবে। কিন্তু উচ্চকক্ষে কিন্তু কিছু করতে পারবে না, ফেরত পাঠিয়ে দেবে। উচ্চকক্ষের এই জ্ঞান গর্ব অভিমত তারা গ্রহণও করতে পারে, আবার এটাকে পাত্তাও না দিতে পারে। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আর পিআর নিয়েও একটা বিভ্রান্তি আছে, পিআর আসলে নাই, পিআর শুধু উচ্চকক্ষে আছে, এবং এইটা তো আমি মনে করি এইটা তো ভুল আছে। আমার যে প্রস্তাবনা, আমার নিজেদের একটা প্রস্তাব আছে, সেখানে আমি বলছিলাম, সেখানে আমি বলছিলাম পিআর এই উচ্চকক্ষে থাকবে অরাজনৈতিক ব্যক্তি 50 আর রাজনৈতিক ব্যক্তি থাকবে 50। কোন ধরনের রাজনৈতিক ব্যক্তি? যেমন আমি উদাহরণ দিয়ে বলছিলাম যে নজরুল ইসলাম খানের মতো লোক, যারা অভিজ্ঞ লোক কিন্তু নির্বাচনের দ্বারা জিততে পারে না। রাজনৈতিক দলে এমন অনেক পণ্ডিত আছেন যারা ভোটের মাসে তারা জিততে পারে না, তাদের জন্য 50 আর অরাজনৈতিক ব্যক্তি হবেন 50, যাতে এটা আমাদের একটা জাতীয় বিতর্ক সভা হয়, কিন্তু সেটা হয় নাই। আমরা যাবে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে ছোট্ট করে 2-3টা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আমরা দেখছি নির্বাচন কমিশনের প্রতি আপনাদের এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া, যেদিন থেকে কমিশন গঠন হয়েছে সেদিন থেকেই তাদের সমালোচনা করেছেন, এবং আপনারা মনে করছেন তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এগুলো বাদ দিলাম, সবশেষ আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন ফেব্রুয়ারি নির্বাচন হবে না। মানুষের ভিতরে একটা আতঙ্ক আছে যে এনসিপি নির্বাচন ঠেকায় দিতে পারে। আসলে কি আপনাদের সেরকম কোনো প্ল্যান আছে কিনা? না, আমাদের এই কথার মানে কি? নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলার চেষ্টা করেছে যে বিএনপি যদি সংস্কারে না আসে এবং সংস্কার নিয়ে যদি বাস্তবায়ন প্রক্রিয়া যদি না হয়, এবং সেটা হয়তো উনার পক্ষ থেকে উনি হয়তো সেটার কোনো সম্ভাবনা দেখছেন না, এবং সেটার যেটা প্রতিক্রিয়া সেটাই হয়তো উনি বলেছেন যে নির্বাচন হবে না।
কিন্তু আমরা মনে করি সেটা হচ্ছে এখনও সরকারের হাতে যথেষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে যদি সরকার আন্তরিকভাবে চায়, সকল রাজনৈতিক দল যদি আন্তরিকভাবে চায় যে না আমরা সংস্কারটা, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে সংস্কার, তো সংস্কারটা আমরা করে তারপরে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারি কিনা, এটা আসলে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে। আর জি শেষ করেন, ছোট্ট করে আমি একটু বলি, সেটা হচ্ছে যে উচ্চকক্ষ জাতীয় বিতর্ক সভা, এটা আমরা বিশ্বাস করি না। উচ্চকক্ষ তাহলে কেন যাচ্ছে না, আমরা সেটাই বলি, জাতীয় বিতর্ক সভার নামে আবার 100 জন এমপি, তার গাড়ি, তার পেছনে এত ব্যয়, আমরা সাদা হাতি পালতে চাই না, আমরা রাষ্ট্রের ব্যয় বাড়াতে চাই না। এখানে আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলেছি যে নর্মালি বাংলাদেশে হয় 30-35% ভোট পেয়ে সে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় এবং সে তার মতন করে সংবিধানটা সংশোধন করে ফেলে। তো সেই ক্ষেত্রে সংবিধান যাতে খুব সহজেই সংশোধন করতে না পারে তার জন্য আমরা বলেছিলাম যে উচ্চকক্ষে পিআর থাকবে, এবং সেই ক্ষেত্রে আরও কিছু কাজের কথা আমরা বলেছিলাম যে উচ্চকক্ষে যে আপনার আন্তর্জাতিক যে চুক্তিগুলো আছে সেগুলোর ব্যাপারেও যেন সেখানে আলোচনা করে তার একটা পারমিশন নেওয়া লাগে। এবং আরও কিছু ব্যাপার আছে, যদি উচ্চকক্ষ হয় পিআরে, তার কিন্তু প্রত্যেকটা যে নিয়োগ কমিটিতে তখন তার প্রতিনিধি আসবে, আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তার প্রতিনিধি যাবে, তার কার্যক্ষমতা বাড়বে। আমরা একটা কার্যকর উচ্চকক্ষ চাই। ওকে, আমরা উচ্চকক্ষে আর যেতে পারবো না, আমরা এই জায়গাটা একটু শেষ করতে চাই। আপনাকে আবারও একটু নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে জিজ্ঞেস করি। সেটা হচ্ছে সমুদ্রের পাড়ে বসে আমি রাষ্ট্র চিন্তা করার জন্য 5 আগস্ট গেছি, আমি জিয়াউর রহমানকে দিয়ে সমালোচনা দিয়ে লাইমলাইটে আসতাম, তারপরে একটার পর একটা মানে আমি এজেন্সির অফিস ভেঙে ঘুরাই দিতে হবে, এই ধরনের বিপ্লবী সরকার করলেন না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনারা বাংলাদেশকে, এই সংবিধানকে সংশোধন বলে পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছেন। সেরকম সময় এরকম নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা মূল সারির নেতা আপনাদের, তাদেরকে দিয়ে কি দল এই কথাগুলো বলাচ্ছে নাকি সে নিজেই বলতেছে? যদি সে নিজে বলে থাকে তাহলে সে সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য শোকাস লেটার পায়, এগুলোর জন্য পায় না? না, দেখুন, আমরা যদি এভাবে দেখি যে আমাদের রাজনৈতিক দলটা আসলে তো অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল, তো এখানে পলিটিশিয়ান যেমন আছে, যারা ছাত্র রাজনৈতিক অন্য রাজনৈতিক অঙ্গন থেকে যেমন এসেছে, আবার এটার কিছু বিপ্লবী ফোর্সও আছে এটার ভিতরে, রাজনৈতিক দলের ভিতরে। তো এই বিপ্লবী ফোর্সটাকে আমরা আসলে গণতান্ত্রিক ধারার ভিতরে নিয়ে আসার চেষ্টা করেছি। তো নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো সেটি একান্তই তার নিজস্ব বক্তব্য, এবং নিজস্ব বক্তব্য এটার আমি কোনো ডিফেন্ড করতে চাই না, বা আমি সেটার কোনো দল দুশ্চিন্তা বা বিব্রত হয় না? যেহেতু তার যে বক্তব্যগুলো আমরা তো এক হিসেবে মনে করি সেগুলো সত্যতাও আছে অনেক ক্ষেত্রে। যদি আমরা বলি যে এজেন্সির কথা, এজেন্সি তো বাংলাদেশের রাজনীতিতে নাক গলানো স্বভাব আছে, তার অতীত ইতিহাস আছে, কিংবা তার যে বক্তব্যগুলো হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজটা খুব সরাসরি হয়ে যায়, যেগুলো আমরা রাজনৈতিক ভাষা বা কূটনৈতিক ভাষায় হয়তো অন্যভাবে বলতাম, সেটা সে হয়তো সরাসরি বলতে পছন্দ করে। এটাই আপনার কাছে আমার একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যখন বাস্তবতা, তখন সংস্কার, বিচার সব কিছু সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন, তো যতটুকু বিচার হোক না কেন, যতটুকুই সংস্কার হোক না কেন, নির্বাচনের পথে আপনারা হাঁটছেন কিনা, আপনাদের প্রার্থী তৈরি করছেন কিনা, ঘোষণা মানে নির্বাচনে আমরা রাজনৈতিক দলগুলো যেরকম হাঁটা শুরু করছে সেরকম হাঁটছেন কিনা আপনারা? নির্বাচন নিয়ে আমাদের, আপনারা যেরকম বললেন সেরকম আমাদের কাজ নেই, কিন্তু আমরা প্রথম থেকে তো সংগঠনটা তৈরি করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের সংগঠনটা হয়েছেই 5 মাস হলো, রাজনৈতিক দলটা যদি আমি বলি, তো 5 মাসে আমরা চেয়েছি আমাদের একদম উপজেলা পর্যায়ে কিংবা ইউনিয়ন পর্যায়ে কমিটিগুলো হতে, সেখান থেকে নেতৃত্ব তুলে আনতে, একেবারে তৃণমূল থেকে যখন নেতৃত্বটা উঠে আসবে, তারা তখন হচ্ছে যখন ইলেকশনের প্রসেস যখন শুরু হয়ে যাবে, দলের ভিতরে আমাদের এনাফ ওরকম নেতৃত্ব আছে যারা ভোটের মাঠে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা নেমে পড়তে প্রস্তুত আছে। ওকে, আমরা একদম শেষ করব সালেহ ভাইয়ের কাছ থেকে। সালেহ ভাই, আপনি একজন রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশ্লেষক, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একদম শেষ প্রশ্ন, আপনার কাছে কি মনে হচ্ছে আমরা ফেব্রুয়ারিতে একটা কাঙ্ক্ষিত নির্বাচন বিচার এবং সংস্কার সাপেক্ষে করতে পারবো? শুনেন, ওই যে বললেন না, 1 মিনিট সময়, এই প্রবীণ সাংবাদিক বা অভিজ্ঞ, আমার এই অভিজ্ঞতা দিয়ে একটা ঘটনা বলি। 90 সালে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে, অন্তর্বর্তীকালীন সরকারের, এটা নিয়ে আপনার সমস্ত রাজনৈতিক দলের বৈঠক বসলো। অস্থায়ী রাষ্ট্রপতি কে হবে? 7 দল, 15 দল বা 14 দল এবং অন্যদের মিলে ওই বৈঠকে তারা সমাধানে পুষতে পারতেছিল না। তখন নারীরা ঝাড়ু নিয়ে বৈশা ছিল, এটা ইতিহাস ছবি আছে, যে তোমরা যদি এখানে বৈশা কেউ হবে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ঠিক করে না বেরো, তাহলে ঝাড়ু পেটা করব। তা আমি আজকাল এটা সমাধানের পথ একটাই দেখি, নারীদের উচিত হইল, কোন নারী?
জুলাই শহীদদের মাদের উচিত হইল ঝাড়ু নিয়ে আইসা ঘেরাও করা, যে সমাধান করে যাও। কিন্তু এর মানে এই না যে সব সমাধান হয়ে যেতে হবে। যেগুলা জাতির চাহিদা, যেগুলোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, যে আমরা একটা বৈষম্যমূলক সমাজ চাই, এবং আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো যেন অরাজনৈতিক, মানে রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে না থাকে, এইরকম একটা ব্যবস্থা মোটামুটি তো হয়ে গেছে। এবং আমি এনসিপিকেও বলবো, তারা বলবে তারা নির্বাচন চাই না, আর বলবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা বলবে না। তারা বলবে ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে, তার আগে সবগুলো শেষ করতে হবে, এর আগে এগুলো শেষ করতে হবে। একদম একমত। আমরা কিন্তু নির্বাচন চাই না বলে না, আমরা বলেছি গণপরিষদ নির্বাচন চাই। আমি শুরু করছিলাম যে মানুষের কাছে নেগেটিভ হচ্ছে, আমি লিখেছি আপনি শুধু এনসিপি বলেন নাই, জামাতকেও বলেছেন। বলেন না কেন? আপনাদের নেগেটিভ হলে আপনারা নির্বাচন বিলম্বিত করা, এটা নেগেটিভ। আমরা দ্রুত নির্বাচন চাই। বলেন, আমার সাংবাদিক সেটা আমার মনে হয়েছে। আমি এখন বলছি আপনাদের বাক্য ঘুরাই দিচ্ছি, আপনারা বলবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আপনারা বলবেন ফেব্রুয়ারির আগে সব হতে হবে। অস্থিরতার মধ্যে রাখবেন না, আপনি বলবেন ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন করতে হবে, তার আগে এর মধ্যে অক্টোবরের মধ্যে আমাদের এইগুলার ফয়সালা করতে হবে, এবং এই ফয়সালা করার জন্য আপনারা কিছু ছাড় দিতে হবে। ওকে, অনেক অন্যদেরকেও ছাড় দিতে হবে। ভাই আমি শুধু বলি, আমরা কিন্তু নির্বাচন চাই, গণপরিষদ নির্বাচন চাই, সেটা খুব দ্রুত সম্ভব চাই। ওকে, আমরা এটা আপনি যে বললেন, এটা একটা নির্বাচনকে পিছানোর একটা কূটকৌশল। আমরা তো নির্বাচন চাচ্ছি। আপনি গণপরিষদ, আমরা সেই বিষয়গুলো নিয়ে সালে ভাই, জাভেদ রাশিদ, নির্বাচন হবে, এটা ইস্যু নাই। ইস্যুটা হলো আপনার সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন করা। অনেক ধন্যবাদ সালেউদ্দিন, রাজনীতি বিশ্লেষক এবং সংবিধান বিশ্লেষক, এবং একই সঙ্গে জাভেদ রাশিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে প্রাণবন্ত যৌক্তিক আলোচনার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখার জন্য। আমরা শেষ করার আগে শুধু এতটুকু বলবো, আমরা চাই যেমন যার সকল অন্যায় এবং অত্যাচার, নির্যাতন এবং হত্যার বিচার হোক, এবং সেই সঙ্গে দেশ যে অসঙ্গতিগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে সংস্কারের মাধ্যমে নির্বাচনের পথে আসবে, গণতন্ত্র হবে টেকসই, বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।